পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেল প্রাণেশা। সারারাত ঘুম হয়েছে কিনা সন্দেহ। স্নিগ্ধর সাথে দেখা করতে যাবে ভেবেই খুশি। তার মধ্যে আজকে সৌরভ বাড়িতে থাকছে না, আরশাদ খানের সাথে শহরের বাহিরে একটা কাজে যাবে। স্নিগ্ধ ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে প্রাণেশাকে মেসেজ দিল। গুড মর্নিং প্রাণ। প্রাণেশা মেসেজটা দেখে নিয়ে কল দিল। স্নিগ্ধ রিসিভ করে ঘুম জড়ানো গলায় বলল, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং স্যার, ভালো আছেন? এখন স্যার বলতে হবে না। ক্লাসে গেলে বইলেন না, আমার যখন ইচ্ছা হবে তখনই বলবো। আপনিই না বললেন আমি আপনার স্পেশাল স্টুডেন্ট, তাহলে আপনিও আমার স্পেশাল স্যার। স্নিগ্ধ হেসে হুমমখু বলল। প্রাণেশা বলল, আপনি ঘুমিয়ে আছেন নাকি? হুম। বোঝই তো নেইকে জাগিয়ে দিবে। কেন, বিয়ে করুন। স্নিগ্ধ অবলীলায় বলে দিল, তুমি রাজি থাকলে তোমাকেই বিয়ে করব ইনশাল্লাহ। প্রাণেশা চুপ করে রইল। স্নিগ্ধ কিছু সেকেন্ড পরে বলল, কি হলো, কথা বলছ না যে? প্রাণেশা থমথমে গলায় বলল, ভালোবাসেন আমায়? উহু। প্রাণেশা ফোনটা কেটে দিল। স্নিগ্ধ হেসে ফোনটা পাশে রেখে উঠে বসল। এরপরে বিছানায় থেকে নেমে চলে গেল ফ্রেশ হতে। প্রাণেশা ফোনটা রেখে রুম থেকে বেরোল। স্নিগ্ধর কথায় মনটা বেশ খারাপ হয়েছে। একবার ভালোবাসি বললেই বা কি এমন ক্ষতি হতো? দুপুরে আরশাদ খান আর সৌরভ যাওয়ার জন্য রেডি হল। প্রাণেশা ড্রয়িং রুমে বসে আছে। সৌরভ কাছে এসে গম্ভীর কণ্ঠে বলল, এই শোনো, বাড়ির বাহিরে বের হবি না, বাড়িতেই থাকবি। আর আমাদের ফিরতে একটু রাত হবে, টেনশন করিস না। রোকেয়া আন্টিকে তোর সাথে সাথে থাকতে বলেছি গি। প্রাণেশা মাথা নাড়াল। সৌরভ এরপরে আরশাদ খানের সাথে চলে গেল। এরপরে প্রাণেশা উঠে রোকেয়া বেগমের কাছে চলে এল। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আন্টি জানো, আজকে আমি খুব খুশি। রোকেয়া বেগম হেসে হেসে বললেন, হুম, আমি একটু আন্দাজও করতে পারছি। মনে হচ্ছে আমার মেয়েটা প্রেমে পড়েছে গি। বড্ড লজ্জা পেল প্রাণেশা। মিটিমিটি হেসে বলল, তুমি কি করে জানলে? আমার সন্তান নেই, তুমিই আমার সন্তান। তোমার বয়স যেদিন 2 দিন সেদিন থেকে তোমার সাথে আছি। তোমার মনের কথা ধরতে পারব না, এটা কি কখনো হয়েছে? প্রাণেশা মাথা নাড়াল। রোকেয়া বেগমের স্বামী যিনি, তিনি এই বাড়িতেই ড্রাইভারের কাজ করে। তাদের সন্তান নেই, তবুও কোনো আফসোস নেই। আল্লাহ যেহেতু দেননি সেহেতু উনারাও এই নিয়ে অসুখী নন। দুজনই প্রাণেশাকে আদর করে। প্রাণেশা স্নিগ্ধর ব্যাপারে সব কথা রোকেয়া বেগমকে বলল। তারও ইচ্ছা জাগছে ছেলেটাকে দেখতে। বিকেলের দিকে স্নিগ্ধ রেডি হয়ে রুম থেকে বের হল। সাইদ রেজা চৌধুরী জিজ্ঞাসা করলেন, কোথাও বেরোচ্ছ? স্নিগ্ধ ঘাড় চুলকে মুখে হাসি রেখে বলল, ওই আসলে প্রাণেশার সাথে দেখা করতে যাচ্ছি গি। ওকে যাও। সন্ধ্যার আগ দিয়ে স্নিগ্ধ প্রাণেশাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে উঠল। প্রাণেশার মনটা খারাপ। এতক্ষণ সময় দুজন একসাথে ঘুরল, কিন্তু এর মাঝে স্নিগ্ধ ওকে একবারও বলেনি যে ভালোবাসে। প্রাণেশাও আর বলেনি। স্নিগ্ধ ড্রাইভ করছিল, প্রাণেশা জানালার দিকে তাকিয়েছিল। এরপরই মনে হল 2-3টা বাইক ওদের ফলো করছে। স্নিগ্ধ মিনিট 2 যাওয়ার পরেই একটা ফাঁকা জায়গায় এল। এরপরে গাড়ি থামিয়ে প্রাণেশাকে বলল, প্রাণ বের হও, মনে হচ্ছে কেউ ফলো করছে গি। আমারও তাই মনে হচ্ছে গি। দুজনে গাড়ি থেকে নামতেই 4টা বাইক এসে ওদের ঘেরাও করে ঘুরতে লাগল। সবার মাথায় হেলমেট। প্রাণেশা ভয়ে স্নিগ্ধর হাত ধরে একটু ঘেঁষে দাঁড়াল। যদি ওর ভাই এই ছেলেগুলোকে পাঠিয়ে থাকে তখন? তাহলে তো স্নিগ্ধকে মারবে। স্নিগ্ধ প্রাণেশার ভয়ার্ত মুখখানা দেখে মুগ্ধ হল। বুঝতেও পারছে কি নিয়ে ভয় আছে। এর পরপরই বাইকগুলো থামল। ছেলেগুলোও নেমে হেলমেট খুল। স্নিগ্ধ প্রাণেশাকে ছাড়িয়ে ফিসফিস করে বলল, একটা মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি গ। স্নিগ্ধ চলে গেল গাড়ির কাছে। ব্যাক সিটের দরজা খুলে একগুচ্ছ লাল গোলাপ বের করে আনল। প্রাণেশা ছেলেগুলোকে চেনার চেষ্টা করছে। মনে হচ্ছে এক ঝলক কোথাও দেখেছে, কিন্তু মনে পড়ছে না। স্নিগ্ধ এসে প্রাণেশার কাঁধে হাত রাখল। প্রাণেশা পেছন ফিরতেই স্নিগ্ধ হাঁটু গেড়ে বসল। বাকি ছেলেগুলো ওদের উপরে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিল।
প্রাণেশা ছেলেগুলোকে দেখে বড় অবাক হল। এরপরে স্নিগ্ধর দিকে তাকাতেই স্নিগ্ধ হেসে ফুলগুলো এগিয়ে ধরে বলল, আই লাভ ইউ প্রাণখু। প্রাণেশা এবার বুঝতে পারছে এগুলো তাহলে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। স্নিগ্ধ আশাবাদী হয়ে তাকিয়ে আছে। প্রাণেশা হেসে ফুলগুলো নিয়ে বলল, আই লাভ ইউ টু। স্নিগ্ধ হাসল, আর বন্ধুরা তখনও গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছিল। স্নিগ্ধ উঠে দাঁড়িয়ে একটা রিং বের করে প্রাণেশার হাতটা নিয়ে পরিয়ে দিয়ে বলল, ভালোবাসি শুনতে চেয়েছিলে না, আমি ইচ্ছে করেই বলিনি। ভেবেছি একটু স্পেশালভাবে বলবো। তাই এটা একটা ছোট্ট সারপ্রাইজ ছিল। কয়েকদিনের মধ্যে আমার বু করে আমার ঘরে নেওয়ার ব্যবস্থাও করব। নাকি আরও আগে চান ম্যাডাম? প্রাণেশা লজ্জা পেয়ে স্নিগ্ধর বুকে চাপড় মারল। একে একে স্নিগ্ধর বন্ধুগুলো প্রাণেশার সাথে পরিচিত হল। শুভহার বান্ধবীর জন্মদিনে প্রাণেশা স্নিগ্ধর এই বন্ধুগুলোকে দেখেছিল, তাই মনে করতে পারছিল না কোথায় দেখেছিল। সন্ধ্যার আগ দিয়ে স্নিগ্ধ প্রাণেশাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। প্রাণেশা সোজা বাড়ির ভিতরে ঢুকল। রোকেয়া বেগম ওর সামনে এসে অস্থির বললেন, তুমি এসেছ? তাড়াতাড়ি রুমে যাও, তোমার ভাই এলো বলে গি। প্রাণেশা কপাল কুঁচকে বলল, কি ভাইয়া আসছে? কিন্তু বল যে দেরি হবে আসতে গু। এখন ফোন দিয়েছিল। তোমাকে ফোনে না পেয়ে আমাকে বল যে প্রাণেশা কোথায়। আমি বলেছি ঘুমিয়েছ। এরপরে বলল, আমরা বাড়ির কাছাকাছি এসে পড়েছি উ। প্রাণেশা দৌড়ে উপরে নিজের রুমে এসে ড্রেস চেঞ্জ করল। এর মিনিট 5 পরেই আরশাদ খান আর সৌরভ এলো। সৌরভ সোজা উপরে এসে প্রাণেশার রুমে নক করে ঢুকে বলল, কল দিলাম ধরলি না কেন? ভাইয়া একটু ঘুমিয়েছিলাম ঘে। তুই তো এই টাইমে ঘুমাস না। আজকে কেমন করে ঘুমিয়ে পড়েছি জানি না ভাইয়া গি। সৌরভ নিজের রুমে চলে গেল এই প্রাণেশাকে নিয়ে। চিন্তা করতে করতে ওর মাথাটা যাবে মনে হয়। 3টা মাস বাড়িতে না থাকার কারণেই এই মেয়ের আচরণ এমন হয়েছে। তার মূলেই হচ্ছে ওই দিনকানা বান্ধবীটা। আরশাদ খান সোফায় বসে তার ওয়াইফ সারিকা খানের ফ্রেমবন্দি ছবি দেখে নিঃশব্দে কাঁদছেন। সৌরভ এসে নক করতেই আরশাদ খান ছবিটা পিঠের পেছনে রেখে টিস্যু দিয়ে চোখ মুছে ছেলেকে রুমে ঢুকতে বললেন। সৌরভ রুমে ঢুকে এগিয়ে এসে বলল, প্রাণেশাকে নিয়ে কথা আছে গি। বসো উ। সৌরভ বসে বলল, প্রাণেশা যেহেতু আমার ছোট বোন, আমি তার একজন গার্ডিয়ান। সেই হিসেবে প্রাণেশার বিয়ে নিয়ে কথা বলার রাইট তো আমার আছে। আরশাদ খান বললেন, হুম, অবশ্যই আছে গি। তুমি কি ওকে বিয়ে দিবে এখন নাকি পড়াবে? সবটাই তোমার বোনের উপরে ছেড়ে দিয়েছি। ও পড়তে চাইলে পড়বে। আমার কোনো সমস্যা নেই ইউ। সৌরভ গম্ভীর কণ্ঠে বলল, আমার সমস্যা আছে। আমি ওর হাবভাব দেখে বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো প্রেমে জড়াচ্ছে। আমি থাকতে এই বাড়িতে কোনো প্রেমের বিয়ে হতে দিব না। হ্যাঁ, প্রেম করে বিয়ে করলে কিছু কাপল সুখী হয়। আবার কিছু কিছু সময় দেখা যায় প্রেম করে বিয়ের পরে অনেক কাপলের মাঝে ঝামেলা হয়। পরবর্তীতে ডিভোর্স নেয়। সেই ভয়টা পাই ওকে নিয়ে। ওকে অনেক যত্নে ভালোবাসায় বড় করেছি, কেউ কিছু বললে আমি ভাই হয়ে সেটা সহ্য করতে পারব না। তার থেকে দেখে শুনে বিয়ে দিব। তাই তোমার সাথে কথা বলতে এলাম ঘ। আরশাদ খান ওর কথা বুঝে নরম কণ্ঠে বললেন, কি করতে চাও এখন? আমার বন্ধু আছে না, নাম হামিম। শুনেছই তো। ও দেখতে শুনতে ভালো। প্রাণেশার কলেজের লেকচারার। ও প্রাণেশাকে দেখে আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। ওর সাথে আমার অনেক দিনের পরিচয়, বন্ধুত্ব। খারাপ না ছেলেটা। সব দিক দিয়েই ভালো, সাথে ফ্যামিলিও। হামিমকে সামনে থেকে দেখলে তোমারও পছন্দ হবে গু। আরশাদ খান ছেলের উপরে বিশ্বাস রেখে বললেন, তুমি যখন তোমার বন্ধুর কথা বলছো তাহলে ভালোই হবে। তোমার উপরে বিশ্বাস আছে আমার। কালকে ওই ছেলেকে এই বাড়িতে আসতে বলো, আমি দেখতে চাই। এরপরে ওদের বাড়ির সবাইকে আসতে বলব গু। সৌরভ মাথা হালকা নাড়িয়ে বলল, ঠিক আছে, কল করে জানাচ্ছি উ। সৌরভ হামিমকে কল দিয়ে কালকে আসতে বলল। হামিম যাবে বলেছে। কিন্তু একা একা প্রাণেশার বাবার সাথে কথা বলতে যেতে হবে শুনে বেশ নার্ভাস। অনেকক্ষণ ভেবে স্নিগ্ধকে কল দিল। ভালোমন্দ কথা বলার পরে বলল, স্নিগ্ধ শোনো না, কালকে একটা জায়গায় যাব। আমার সাথে তোকে যেতে হবে গু। কোথায়? হামিম মুচকি হেসে বলল,
তোকে বললাম না একজনকে পছন্দ হয়। ওই তো সেই মেয়ের বাবা ডেকেছে। তারই সাথে কথা বলতে যাব। আর একা একা যাব, তাই ভাবলাম তোকে সাথে নিয়ে যাব। যাবি না? স্নিগ্ধ সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে, যাব। তুই গাড়ি নিয়ে যাওয়ার সময় আমাকে নিয়ে যাসকে। হামিম হাফ ছেড়ে বলল। থ্যাংক ইউ বন্ধু, বাঁচালি। অনেক অনেক থ্যাংক ইউ তোকে গি। প্রাণেশা রাতে স্নিগ্ধকে কল দিল। স্নিগ্ধ খেতে বসেছিল। পাশে সুবহা খাবার বেড়ে দিচ্ছিল। স্নিগ্ধ কল রিসিভ করে লাউডে দিল। প্রাণেশা বলল, আমার স্পেশাল স্যারটা কি করছে? সুবহা হেসে বলল, ভাবি আপনার স্পেশাল স্যার রাতের খাবার খাচ্ছে গু। এই শুনে প্রাণেশা লজ্জা পেয়ে জিভে কামড় দিয়ে ফেল। স্নিগ্ধ হাসছে। সুবহা বলল, ভাবি আমি আগে থেকে জানি আপনারা প্রেম করছেন। থাক, আর লজ্জা পেতে হবে না গি। প্রাণেশা আমতা আমতা করে বলল, তা তাহলে পরে ফোন করব। হ্যাঁ, রাখছি। কল কেটে দিল প্রাণেশা। স্নিগ্ধ আর সুবহা হেসে উঠল। বেচারি লজ্জা পেয়েছে খুব। পরের দিন হামিম স্নিগ্ধর বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়াল। স্নিগ্ধ রেডি হয়ে বের হল। এরপরে গাড়িতে উঠে বসল। কিছু টুকটাক কথা বলল। স্নিগ্ধ যাচ্ছে তো, কিন্তু মেয়ের বাড়ি কোথায়, কি করে, কিচ্ছু তো শোনেনি। শুধু যাচ্ছেই। স্নিগ্ধ জিজ্ঞাসা করল, হামিম আগে বল, মেয়েটাকে কি করে, পড়াশোনা করে নাকি জব করে? হামিম হেসে বলল, আরে আমাদের ডিপার্টমেন্টে অনার্স প্রথম বর্ষে পড়ে সেই মেয়ে। সেদিন ক্লাসের সামনে দাঁড়িয়ে কথা বললাম। প্রাণেশা নাম ওর। ওকেই পছন্দ করি। ওর ভাই আমার বন্ধু। ওর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। সেখানে প্রাণেশার বাবা আমাকে দেখা করতে বলেছে। 2-1 দিনের মধ্যে আমার ফ্যামিলিও আসবে ওকে দেখতে গু। এই শুনে স্নিগ্ধ পুরো থম মেরে তাকিয়ে রইল। এখন কি বলবে তা ওর জানা নেই। শুধু বুকের ভিতরে হার্টবিট বেড়ে চলছে, হাঁসফাঁসও শুরু করে দিল। হামিমের ফোনে কল এলো। সৌরভ কল দিয়েছে। হামিম কথা বলছে। স্নিগ্ধ নিজের ওয়ালেটটা বের করল। একটু করে প্রাণেশার ছবিটা দেখে শ্বাস ছেড়ে তৎক্ষণাৎ বলল, গাড়ি থামা হামিম। হামিম ফোন সরিয়ে গাড়ি থামিয়ে বলল, কি হয়েছে? স্নিগ্ধ বলল, ওই আসলে বাবা মেসেজ দিয়েছে। তার অফিসে নাকি একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গিয়েছে, যেতে বলছে আমাকে গু। তাহলে যাবি না আমার সাথে? শরীরে বন্ধু। ইম্পর্ট্যান্ট কাজ যে। এখন বাবা এদিকেই আসছে। যাওয়ার সময় নিয়ে যাবে গু। ঠিক আছে তাহলে, আর কি করার। স্নিগ্ধ গাড়ি থেকে নামল। এরপরে একটা রিক্সা নিল। ও ভেবেই পাচ্ছে না প্রাণেশা এগুলো এখনও ওকে জানায়নি কেন। বিয়ে পর্যন্ত যে কথাবার্তা চলছে নিশ্চয়ই প্রাণেশার অজানা নয়। তাহলে না বলার কারণ কি? স্নিগ্ধ বাড়িতে ঢুকেই হাতের সামনে যা পেল সব ফ্লোরে ছুঁড়ে মারছে। ড্রয়িং রুমের সব ফুলদানি ভেঙে ফেল। কাচের টিটেবিলটাও। রাগে চোখে দেখছে না কি করবে। সুবহা এসে স্নিগ্ধকে ধরে উদাসীন কণ্ঠে বলল, ভাইয়া তুমি এমন করছো কেন? কি হয়েছে? স্নিগ্ধ কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ছেড়ে বলল, প্রাণেশার বিয়ে নিয়ে কথা হচ্ছে, আর আমাকে এই নিয়ে কিচ্ছু বলেনি। হামিমের সাথে না গেলে জানতেই পারতাম না। হামিমই ওকে বিয়ে করতে চায়। স্নিগ্ধ দাঁড়াল না, হনহন করে চলে গেল উপরে। রাজিয়া বেগম রুম থেকে বেরিয়ে সুবহাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? সুবহা এড়িয়ে গেল, প্রাণেশার কথাটা বলল না। স্নিগ্ধই না করেছে বলতে। স্নিগ্ধ রুমে এসে এসিটা অন করে বিছানায় বসল। কি করবে, ওর মাথা কাজ করছে না। হামিম তো আর মিথ্যে বলেনি। এদিকে হামিম এলো খান বাড়িতে। সৌরভ হামিমকে সোফায় বসতে বলল। রোকেয়া বেগম নাস্তাপানি নিয়ে গেলেন। আরশাদ খান বাড়িতে নেই। অফিসে থেকেই ফিরেননি। সৌরভ কল দিল। আরশাদ খান বললেন ফিরতে লেট হবে। হামিম আরও ঘণ্টাখানিক বসে রইল। এরপরে আরশাদ খান এলেন। তিনি ফ্রেশ হয়ে এসে হামিমের সামনে বসলেন। বলতে গেলে আরশাদ খান ইচ্ছে করেই দেরিতে বাড়িতে ফিরলেন। হামিমের ধৈর্য কতখানি দেখতে হবে তো। আরশাদ খান হামিমের সাথে কথা বললেন। মোটামুটি কথাবার্তা, আচার আচরণ দেখে উনার পছন্দ হল। হামিম চলে যেতেই রোকেয়া বেগম উপরে এসে প্রাণেশাকে সব বললেন।
হামিম এসেছে বলে প্রাণেশা ইচ্ছে করেই এতক্ষণ রুম থেকে বের হয়নি। প্রাণেশা যখন থেকে শুনেছে হামিমের সাথে ওরা বিয়ের কথা বলছে তখন থেকেই মন খারাপ, চোখ দিয়ে পানিও পড়ছে। রোকেয়া বেগম প্রাণেশার চোখের পানি মুছে দিয়ে বললেন, কাঁদছ কেন মা? বিয়ের কথা বলছে বলেই কি বিয়ে হয়ে যাবে গু? ভাইয়া আর বাবা যা বলবে তাই হবে। যদি ওরা বিয়ে দিয়ে দেয় তখন কি করব? আরশাদ খান আর সৌরভ রুমে এলো। সৌরভ প্রাণেশার দেখে তড়িৎ পায়ে কাছে এসে বলল, কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? কেউ বকেছে? রোকেয়া বেগম চলে গেলেন। প্রাণেশা ভাঙা গলায় বলল, কিছু হয়নি। সরো, তোমাদের আমার সাথে কথা বলতে হবে না। আমাকে না জানিয়ে বিয়ে পর্যন্ত চলে গেলে আর এখন বলছ কি হয়েছে? আরশাদ খান প্রাণেশার পাশে বসে বললেন, তুমি কি চাও মা বলো? তুমি কি আরেকটু সময় চাও? প্রাণেশা সৌরভের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার একটু সময় লাগবে। দরকার হলে তোমার ছেলেকে বিয়ে করাও, আমার পেছনে লেগেছ কেন? সৌরভ রাগে শুধু দাঁত চেপে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপরে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। নিচে এসে রোকেয়া বেগমকে জিজ্ঞাসা করল, আন্টি কি হয়েছে প্রাণেশার? কাঁদছিল কেন? বিয়ে করবে না নাকি? রোকেয়া বেগম বললেন, আজকে যে ছেলেটা এসেছিল বিয়ে নিয়ে কথা বলল, সেটা প্রাণেশাকে বলার পরেই ও কাঁদছে গি। সৌরভ গুমোট গলায় বলল, ও কি কাউকে ভালোবাসে? রোকেয়া বেগম নিচু গলায় আমতা আমতা করে বললেন, না, আসলে আমি বলতে পারলাম না গি। সৌরভ যা বোঝার বুঝে গিয়েছে। আর কথা শোনার প্রয়োজন মনে না করে প্রাণেশার কাছে চলে গেল। সন্ধ্যার পরপর স্নিগ্ধ কল দিল প্রাণেশাকে। প্রাণেশা কল রিসিভ করল। দুজনেই চুপচাপ, কেউ কথা বলছে না। স্নিগ্ধ শ্বাস ছেড়ে বলল, কি করছ? কিছু না, আপনি? বসে আছি। স্নিগ্ধ হামিমের কথাটা বলল। এরপরে প্রাণেশাও বলল ওর বাবার সাথে কথা বলতে এসেছিল। পরপর প্রাণেশাই বলল, কেঁদে কেঁদে বাবাকে বলেছি আমার সময় চাই। বাবা তাতেই সম্মতি জানিয়েছে। ভাইয়া তো এই নিয়ে রাগারাগি। পরে বলেছে তোর ভাবার জন্য 7 দিন সময়। এরপরেই হামিমের বাড়ির লোক আসবে বিয়ের পাকা কথা বলতে। এখন আপনি কিছু একটা করুন গু। স্নিগ্ধ গভীর গলায় বলল, তুমি চিন্তা করো না। এর আগেই তুমি আমার বাড়িতে আসবে। তোমাকে আমি হারাতে পারব না। তোমাকে আমার লাগবে মানে লাগবে। আপাতত নিশ্চিন্ত থাকো। কোনো টেনশন করো না জান। প্রাণেশা মুচকি হেসে বলল। শেষে কি বললেন? স্নিগ্ধ অবলীলায় বলে দিল, আমার জান, আমার প্রাণ, আমার ভালোবাসা। প্রাণেশা কিছু বলার আগেই স্নিগ্ধ মুখের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, তোমার মায়ে এমনভাবে ডুবেছি যে রাতের ঘুমের আগের শেষ চিন্তা তুমি, আর সকালের প্রথম ভাবনা তুমি গু। রাত তখন 10টা। সৌরভের ফোনে একটা ছবি এলো। ছবিটা সিন করার সাথে সাথে সৌরভ চোয়ালে শক্ত করে বিছানায় থেকে উঠে দাঁড়াল। ছবিটায় স্পষ্ট দেখা যাচ্ছে প্রাণেশাকে একটা ছেলে ফুল দিয়ে প্রপোজ করছে। আবার সৌরভের ফোনে কলও এলো। সৌরভ কিছু বলার আগেই ওরই মামাতো ভাই সাব্বির বলল, এই ভাই, খবর কি কিছু রাখিস? ছবিটা দিয়েছি, দেখেছিস? সৌরভ শক্ত কণ্ঠে বলল, ছবিটা কই পেলি? সাব্বির বলল, সেদিন বাড়িতে ফেরার পথে দেখি তোর বোনকে একটা ছেলে প্রপোজ করছিল। ভেবেছিলাম প্রাণেশাকে ওরা ডিস্টার্ব করছে, ওকে বাড়িতে নিয়ে যাই। কিন্তু আমি যাওয়ার আগেই দেখি প্রাণেশা ওই ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করল। তাই আর কিছু বললাম না। আবার আজকে হামিম বলল ও নাকি তোদের বাড়িতে কথা বলতে এসেছে। তাই হামিমকে এসব বিষয়ে না জানিয়ে সোজা তোর কাছে বললাম গো। সৌরভ তপ্ত শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, দেখছি। সৌরভ কল কেটে দিয়ে হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে প্রাণেশার রুমের দিকে এলো। রাগে ওর চোখমুখ লাল হয়ে গিয়েছে। প্রাণেশার রুমটা ভিতরে থেকে লক দেখে জোরে জোরে ধাক্কাতে লাগল আর বলল, দরজা খোল তো। প্রাণেশা, এই দরজা খোল, কথা আছে। প্রাণেশা দরজা খুলে বলল, কি হয়েছে ভাইয়া? সৌরভ ফোনটা বের করে সেই ছবিটা দেখাল। প্রাণেশা শুকনো ঢোক গিলল। সৌরভ শক্ত গলায় বলল, এক কথায় উত্তর দিবি, এইটা কি তুলি? প্রাণেশা দমে গেল না। স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ, আমিই গু।
প্রাণেশা স্বীকার করার সাথে সাথে সৌরভ দাঁত চেপে বলল, তোকে এসব প্রেম ভালোবাসায় জড়াতে না করেছি না? ছোট থেকে কি শিক্ষা দিয়েছি? সব ভুলে গিয়েছিস? প্রাণেশা জোর গলায় বলল, ভাইয়া ছেলেটা ভালো, আমায় কখনই ছেড়ে যাবে না আগে। সৌরভ কোমরে হাত রেখে তপ্ত শ্বাস ছেড়ে বলল, ও আমার জানা আছে কে কেমন হবে। আজ তোকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করবে আর তার কয়েকদিন পরেই ঝামেলা হবে, এরপরে ছাড়াছাড়ি। আর ওই যে তোর দিনকানা বান্ধবীর ভাই না, ওই ছেলে যে তোর সাথে সারা জীবন কাটিয়ে দিবে, এর কি গ্যারান্টি? না ভাইয়া, উনি এমন না। উনি আমায় অনেক আগে থেকে ভালোবাসে গিয়ে। সৌরভ ধমক দিয়ে বলল, চুপ, মুখে মুখে তর্ক করিস? প্রাণেশা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া মুখে মুখে তর্ক করছি না, আমি উনাকে ভালোবাসি। তুমি খোঁজ নিয়ে দেখো, উনি খারাপ না, এমনকি উনার পরিবারও খারাপ না আগে। সৌরভ নিজের রুমের দিকে যেতে যেতে রাগী কণ্ঠে বলল, পরিবার পর্যন্ত চলে গিয়েছে, তাহলে এই বাড়িতে কেন থাকিস? ওইখানে চলে যা। প্রাণেশা একটা শুনে মুখ ভেঙচি দিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। সকাল সকাল প্রাণেশা ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হল। সৌরভ খাবার টেবিলে গম্ভীর হয়ে নাস্তা করছে। প্রাণেশা এসে চুপচাপ ব্রেকফাস্ট করতে বসল। দুই ভাইবোনের মাঝে কোনো কথা হল না। প্রতিদিনের মতো আজও সৌরভ প্রাণেশাকে ভার্সিটিতে দিয়ে অফিসে চলে গেল। আরশাদ খানও এসেছে। সৌরভ তার কেবিনে ঢুকেই বলল, তোমাকে বলেছিলাম না তোমার মেয়ে প্রেম করছে? আর দেখো তাই হয়েছে। থাকে তো একটা দিনকানা বান্ধবীর সাথে, সেই বান্ধবীর ভাইয়ের সাথেই প্রেম করছে। আমি তো ওদের রিলেশন মানব না গি। আরশাদ খান বললেন, এত হাইপার হয়ো না সৌরভ, বসো। সৌরভ বসল। আরশাদ খান বললেন, তোমার বোন যে ছেলেকে পছন্দ করে সে করে কি? প্রাণেশার ভার্সিটির লেকচারার গু। আরশাদ খান ভাবুক গলায় বললেন, হামিম আর ওই ছেলে একই ইউনিভার্সিটির লেকচারার গ। হুমুঙ্গ। ছেলেটার নাম কি? স্নিগ্ধৌ। তুমি শিওর তোমার বোন ওর সাথেই রিলেশন করে? সৌরভ তখনই স্নিগ্ধ প্রাণেশাকে প্রপোজ করার পিকচারটা দেখালো আরশাদ খানকে। আরশাদ খান বললেন, ছেলেটা কেমন খোঁজ নিয়ে দেখেছ? সৌরভ স্পষ্ট গলায় বলল, ছেলে যেমনই হোক বাবা, আমি কিন্তু এই রিলেশন মানছি না। আমি জানি তুমি প্রাণেশার পছন্দই প্রায়োরিটি দিবে। ও যেমন তোমার ছোট মেয়ে, আমিও তোমার বড় ছেলে। আমি এই রিলেশন মানব না গি। আরশাদ খান কিছুক্ষণ ভেবে সৌরভকে বললেন, আজকে প্রাণেশাকে দুপুরে আমি নিতে যাব। তুমি অফিসটা হ্যান্ডেল করো। ওকে। আরশাদ খান এলেন প্রাণেশার ইউনিভার্সিটির সামনে। প্রাণেশা আর সুবহা বের হয়ে এলো। আরশাদ খানকে দেখে সুবহা বলল, কেমন আছেন আঙ্কেল? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালো। আরশাদ খান আশেপাশে তাকিয়ে সুবহাকে জিজ্ঞাসা করলেন, সুবহা তোমার ভাই কি আজকে ভার্সিটিতে এসেছে? হ্যাঁ গু। একটু কথা বলা যাবে? ভিতরে আছে। সুবহা বলল, ভিতরে আছে, কিন্তু একটু দাঁড়ান, এখনই এখানেই আসবে গি। প্রাণেশা ভয়ে আরশাদ খানের কাছে এসে বলল, বাবা তুমি কিন্তু উনাকে কিছু বলবে না গি। আরশাদ খান প্রাণেশার দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, না কিচ্ছু বলব না গি। স্নিগ্ধ বাহিরে এলো। আরশাদ খান, প্রাণেশা আর সুবহাকে একসাথে দেখে কপালে ভাঁজ ফেলে এগিয়ে এলো। সুবহা বলল, আঙ্কেল এটা আমার ভাই উ। আরশাদ খান স্নিগ্ধকে বললেন, তুমি স্নিগ্ধ উ? হ্যাঁ আঙ্কেল গ। আরশাদ খান প্রাণেশাকে গাড়িতে উঠতে বললেন। প্রাণেশা গাড়ির কাছে দাঁড়িয়ে রইল, এই দেখার আশায় যে ওর বাবা স্নিগ্ধকে কিছু বলে নাকি। আরশাদ খান শ্বাস ছেড়ে স্নিগ্ধকে বললেন, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। এখানে তো বলা যাচ্ছে না। একটু পরে আমার অফিসে আসতে পারবে? স্নিগ্ধ সোজা গলায় বলল, হ্যাঁ গু। প্রাণেশা স্নিগ্ধর দিকে তাকিয়ে মাথা দিয়ে যেতে না করল। স্নিগ্ধ হালকা মাথা নাড়িয়ে বোঝালো কিচ্ছু হবে না। আরশাদ খান প্রাণেশার দিকে তাকিয়ে স্নিগ্ধকে উদ্দেশ্য করে বললেন, টেনশন করো না, আমি আমার মেয়ের পছন্দই প্রায়োরিটি দিব। তোমাদের আলাদা করব না গি। প্রাণেশা খুশি হয়ে গাড়িতে উঠল। আরশাদ খান হেসে গাড়িতে উঠলেন আর প্রাণেশাকে বললেন,
স্নিগ্ধকে অফিসের লোকেশন দিয়ে দাও। স্নিগ্ধ প্রাণেশা আর ওর বাবার হাসি দেখে কনফিউজড। আদৌ কি সম্পর্ক মানার জন্য ডাকল নাকি তার মেয়েকে ভুলে যাওয়ার জন্য কথা বলবে? যত যাই হোক, স্নিগ্ধ কোনো মূল্যেই প্রাণেশাকে ছাড়বে না। প্রাণেশা স্নিগ্ধকে অফিসের লোকেশন পাঠিয়ে দিয়ে আরশাদ খানকে বলল, বাবা আমি তোমার সাথে যাই? তুমি এই সময় অফিসে যাবে কেন? বাবা তুমি তো আবার স্নিগ্ধকে কিছু বলবে না? আমি উনাকে ভালোবাসি বাবা। উনার বাড়িতে গিয়েছিলাম, সবাই ভালো। বাবা তুমি প্লিজ আমাদের আলাদা করো না। আমি তো তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। বাবা আজ আমি চাইব, আমার স্নিগ্ধকেই লাগবে বাবা। তুমি দিবে না? আরশাদ খান নরম গলায় বললেন, তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছ আর দেব না তা কি করে হয়? দেখি আসুক স্নিগ্ধ, কথা বলে দেখি। আর তোমার ভাই তো রেগে বোম হয়ে আছে গি। প্রাণেশা চোখ ছোট ছোট করে বলল, তা থাকুক। নিজে প্রেম করবে না দেখে কি অন্যও করবে না? আমিও দেখব ভাইয়া বিয়ের সময় কি করে। আরশাদ খান হাসলেন। বলতে গেলে কালকে হামিমকে তার পছন্দ হয়নি বলতে, ছেলেটার মাঝে সবই ঠিক আছে তবুও কেন যেন মন টানছে না। স্নিগ্ধ শুভহাকে নিয়ে বাড়িতে ফিরে এলো। এরপরে শাওয়ার নিয়ে সাদা শার্ট আর সাথে কালো প্যান্ট পরে রুম থেকে বের হল। নিচে ডাইনিং টেবিলে এসে পানি ভরে খাচ্ছিল। রাজিয়া বেগম জিজ্ঞাসা করলেন, কোথাও বেরোচ্ছিস? হুমুঙ্ঘ। কোথায়? আমি একটা মেয়েকে ভালোবাসি। সেই মেয়ের বাবার সাথে দেখা করতে গু। রাজিয়া বেগম যেন আকাশ থেকে পড়লেন। এই ছেলে বলে কি? তিনি স্নিগ্ধর বউ হিসেবে মেয়ে ঠিক রেখেছেন, তাহলে সেটা কি হবে? রাজিয়া বেগম স্নিগ্ধকে বললেন, দেখ মজা করবি না। সত্যিই মেয়ের বাবার সাথে কথা বলতে যাচ্ছিস? স্নিগ্ধ গম্ভীর কণ্ঠে বললেন, তোমার কি মনে হয় আমি মজা করি? রাজিয়া বেগম শক্ত কণ্ঠে বললেন, মজা কিনা জানি না। তোর বউ হিসেবে আমি মেয়ে পছন্দ করেই রেখেছি। যখন প্রয়োজন হবে তখন প্রস্তাব নিয়ে যাব গু। স্নিগ্ধ গ্লাসটা শব্দ করে রেখে কর্কশ গলায় বলল, আমি আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। এই সম্পর্কে আর কোনো কথা শুনতে চাই না আমি। যদি এই নিয়ে কথা বলো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব গু। রাজিয়া বেগমের থেকে কোনো কথা আসার আগেই স্নিগ্ধ গটগট করে বাহিরে চলে গেল। শুভহা উপরে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসছে। রাজিয়া বেগম স্নিগ্ধর অগোচরে যেই মেয়েকে পুত্রবধূ হিসেবে পছন্দ করে রেখেছিলেন সেই মেয়েই প্রাণেশা। স্নিগ্ধ সেটা জানে না। আর রাজিয়া বেগমও জানেন না স্নিগ্ধ যে মেয়েকে বিয়ে করতে চায় সে প্রাণেশাই। শুভহা এখন আর তার মাকে বলতে গেল না। রাতে যখন ওর বাবা আসবে তখন ওর বাবাকে দিয়েই বলাবে। স্নিগ্ধ অফিসে এসে পৌঁছাল। থার্ড ফ্লোরে এসে সামনেই পড়ল সৌরভ। স্নিগ্ধকে দেখেই ও বলল, তুমি এখানে কেন? স্নিগ্ধ বলল না যে আরশাদ খান ডেকেছে। কথা ঘুরিয়ে বলল, আসলে ভাইয়া আপনার বাবার সাথে একটু কথা বলতে এসেছি। সৌরভ গম্ভীর কণ্ঠে বলল, যা বলার আমাকে বলো। স্নিগ্ধ মাথা নাড়িয়ে বলল, আপনার বাবাকেই বলতে হবে। এই মুহূর্তে একজন স্টাফ এসে স্নিগ্ধকে বললেন, আপনাকে স্যার আসতে বলেছে তাই না? উনি একটা মিটিংয়ে আছেন, একটু লেট হবে বের হতে। এখন আপনার যদি ইচ্ছে হয় তাহলে উনার কেবিনে গিয়ে ওয়েট করবেন। আর ইচ্ছে না হলে কালকেও আসতে হবে গ। স্নিগ্ধ সোজা গলায় বলল, আমাকে নিয়ে চলুন গ। সৌরভ বুঝতে পারল স্নিগ্ধকে ওর বাবাই ডেকেছে। এরপরই ও রেগে গিয়ে স্টাফকে বলল, তোমার স্যারকে বলো আমি তার অফিস করব না গে। স্টাফটি জিজ্ঞাসু কণ্ঠে বললেন, কেন স্যার? সৌরভ দাঁত কিরমির করে বলল, অন্য কোথাও কাজ করব গ। বলে হন হন করে বেরিয়ে গেল। স্নিগ্ধ স্টাফটিকে বলল, উনি রেগে গেল কেন? স্টাফ আশেপাশে তাকিয়ে বললেন, এত মাত্র অল্প। উনি তো আরও রাগী গ। স্নিগ্ধ মনে মনে বলল, রাগী জানতাম কিন্তু এত রাগী। যাক সমস্যা নেই, সুর ভালো হলেই হবে। এখন উনার সাথে কথা বললেই বোঝা যাবে উনি কেমন। সন্ধ্যার পরে সৌরভ বাড়ির দিকে যাচ্ছিল। গাড়িটা খুব আস্তে চালাচ্ছিল আর সিগারেট খাচ্ছিল। কোনো কিছুতেই ভালো লাগছিল না, তাই রাস্তার এক সাইডে গাড়িটা থামিয়ে নামল। খুব একটা গাড়ি নেই এই রাস্তায়। সৌরভ গাড়িতে হেলান দিয়ে একটার পর একটা সিগারেট খেয়ে শেষ করছে।
এদিক থেকে হঠাৎ কয়েকজন লোকের জোরে জোরে কথা বলার শব্দে পেছন ফিরে তাকাল। মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। সৌরভ কপাল কুঁচকে এগিয়ে গেল। এদিকে তো কোনো গাড়িই নেই, 2-1টা রিক্সা শুধু। একজন লোক বলছে মেয়েটা রাস্তা পার হতে গিয়ে রিক্সার সাথে বাড়ি খেয়েছে। সৌরভ এগিয়ে গিয়ে দেখতে পায় একটা মেয়ে পড়ে আছে। দুটো মহিলা এসে মেয়েটাকে সোজা করতেই সৌরভ দেখে এটা প্রাণেশার বান্ধবী শুভহা। তোমাতেই বসন্ত। পর্ব 3। জেরিন আক্তার।